বিএনপির মন্ত্রিসভা গঠিত হয়ে গেল। এখন সেখানে যেরকম অনেক তরুণ মন্ত্রী পরিষদের সদস্য শপথ নিয়েছেন, তদ্রুপ অনেক সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ মন্ত্রী পরিষদের ব্যক্তিরাও মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাদেরকে নিয়ে ততটা আলোচনা সমালোচনা যা আছে সেটি সবচেয়ে বেশি ছাপিয়ে গেছে যে বিষয়টা, সেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে যিনি ছিলেন, এই যে ডক্টর খলিলুর রহমানকে কেন বিএনপির মতো একটা দলের মন্ত্রিসভায়, তাও আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা পদে বা একটা জায়গায় তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে জনমনে বা সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন। গতকালকে থেকে মন্ত্রিসভা গঠিত হওয়ার পর থেকে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই বিষয়টা ব্যাপক সয়লাভ, কেন খলিলুর এখানে জায়গা পেলেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের যিনি যেই সমস্ত উপদেষ্টাগণ ছিলেন, খলিলুর রহমান কিন্তু প্রাথমিক পর্যায়ে সেখানে ছিলেন না, কোনো উপদেষ্টা হিসেবে ছিলেন না। তিনি রোহিঙ্গা বিষয়ক একজন প্রতিনিধি হিসেবে সেখানে ছিলেন, মানে রোহিঙ্গা বিষয়ক একজন সরকারের একজন ব্যক্তি হিসেবে। এখন পরবর্তীতে তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরকম পর্যায়ে করে নেওয়া হলো। তারপর তিনি দেখলাম যে শপথ গ্রহণ করলেন। পরবর্তীতে আবার এখন সব শেষ, সকল মানে ইন্টোরিয়ামের গভর্নমেন্টের যখন কাজ শেষ, হয়তো তারা চলে যাবে এরকমটাই ভাবা হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম যে সবশেষ তিনি এই যে বিএনপি সরকারের বা বিএনপি যেই জোট সরকার রয়েছে সেই জোট সরকারের ভিতরে তিনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা পেলেন। এখন তিনি এটা কেন পেলেন? এর কারণ কি? বিএনপি কি আসলে কোনো ব্ল্যাকমেলের শিকার কিনা? দর্শক, আপনারা যদি তাকান পিছনের দিকে, যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই যে বিএনপির পক্ষ থেকে এই জন্য ইন্টারিমের সাথে যে সমস্ত আলাপ আলোচনা বা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত সকল কথাবার্তা কিন্তু অধিকাংশ যে মানে জুলাই সনদের স্বাক্ষর থেকে শুরু করে এই সমস্ত কার্যগুলো বিএনপির একটা প্রতিনিধি দলের ভিতরে দল করেছে। সেই প্রতিনিধি দলের ভিতরে প্রধান ছিলেন এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ। এখন এই সালাউদ্দিন আহমেদ কিন্তু গেল বছর অর্থাৎ 2025 সালের মাঝামাঝি সময়ে আপনার আগস্ট সেপ্টেম্বরের দিকে সম্ভবত এরকম একটা কথা বলেছিলেন। এই যে ইন্টোরিয়ামের যেই আপনার যারা রয়েছে তাদেরকে নিয়ে যে বিশেষ করে খলিলুর রহমান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে তিনি তো একজন বিদেশি নাগরিক, তিনি কেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গায় তিনি কেন বসবেন, বাংলাদেশ সেনাবাহিনী কেন তার কাছে ব্রিফ করবে, এই সমস্ত কথাবার্তা কিন্তু তিনি বলেছিলেন। এখন তখন মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিন্তু এই যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বাক্য বিনিময় সেটা কিন্তু আমরা দেখেছি। এর উত্তরে কিন্তু এই খলিলুর রহমান তিনি আবার একটা কথা বলেছিলেন যে আমাকে যদি বিদেশি নাগরিক বলা হয় কয়েক বছর বিদেশে থাকার কারণে, তাহলে তো মানে ঢিল উপরে চললে নিচের দিকে এসে পড়ে, এরকম একটা কথা বলে তিনি মূলত তারেক রহমানের দিকে ইঙ্গিত করেছেন এবং তিনি বলেছেন যে তাদের নেতাও তো তাহলে বিদেশি নাগরিক ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা বলেছিলেন। বিএনপি আমরা দেখলাম যে দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন, তার সাথে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, এরকম বিষয় কিন্তু আমরা তখন দেখেছি। কিন্তু এই যে মানে ইন্টোরিয়াম কিন্তু এই যে খলিলুর রহমান বা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করায়নি, বরং এই যে তারেক রহমানের সাথে যখন লন্ডনে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু খলিলুর রহমান প্রায় নেতৃত্ব দিয়েছেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। এখন সেই খলিলুর রহমান তার পূর্ণ মেয়াদ শেষ করলেন। অনেকেই ধারণা করছিল খলিলুর রহমান চলে যাবেন, যেরকম তাদের অনেক উপদেষ্টা চলে গিয়েছে। এখন দিন শেষে আমরা দেখলাম যে এই যে ডক্টর খলিলুর রহমান বিএনপির এই যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে। কোন কারণে নিয়েছে, কেন নিয়েছে, দর্শক সেটা নিয়ে ব্যাপক প্রশ্ন। এখন এই বিষয়ে মানুষের ভিতরে একটা প্রশ্ন তোলে, বিএনপি কি আসলে কোনো ব্ল্যাকমেলের শিকার কিনা? বিএনপিকে কি কোনো যে আপনার বিশেষ করে আমরা যদি নাহিদ ইসলামের কথাকে কোট করি, নাহিদ ইসলাম শপথ গ্রহণের পরে তিনি সাংবাদিকদের যেই কথা বলেছিলেন যে এই যে খলিলুর রহমান বিএনপির মন্ত্রিসভায় যাওয়া মানে এই যে মানে নির্বাচনের যে আপনার যেটা কী বলে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই বিষয়টা আসলে আরও স্পষ্ট হলো বলে তারা মনে করেন, অর্থাৎ নাহিদ ইসলামরা মনে করেন। এখন আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, আবার কেউ কেউ মনে করেন যে এই যে ডিপ স্টেট বা মার্কিন যেই
চাল কুটচাল রয়েছে, সেই কুটচালের অংশ হিসেবে খলিলুর রহমান কিন্তু বিএনপি সরকারে মানে বিএনপিকে এই খলিলুর রহমানকে একটা মন্ত্রিত্ব দিতে বাধ্য হয়েছে, তাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রিত্ব। এখন আসলে দর্শক কোন বিষয়টা সঠিক কোন বিষয়টা বেঠিক সব কিছু গোজামিল গোজামিল গোজামিল, কারণ আমরা কিছুই জানতে পারতেছি না খলিলুর রহমানের মতো ব্যক্তি কেন বিএনপির মন্ত্র দলের মন্ত্রিসভায় কেন। এখন এই খলিলুর রহমানকে নিয়ে এত প্রশ্ন বিএনপির ছিল, তাও প্রশ্ন বা এত বাক আপনার কি বলে বাক্য বিনিময় ছিল যেটা আসলে প্রকাশ্যে ছিল, সেই খলিলুর রহমানকে নিয়ে এখন পাশাপাশি বসে সালাউদ্দিন সাহেবরা এখন আপনার যে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করলেন, আবার সেই শপথের স্বাক্ষর করলেন। এখন ভবিষ্যতের দিনগুলোতে হয়তো পাশাপাশি বসে একই সিটে বসে হয়তো বা তারা এই যে সংসদে দায়িত্ব পালন করবেন বলে আমার মনে হয়। এখন এরকম যদি হয় খলিলুর রহমানরা, তাহলে কি কোনো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই যে বিএনপিকে ক্ষমতায় আনছে কিনা এই বিষয়টা যেরকম মানুষ প্রশ্ন করে, তদ্রূপ আবার মানুষ এটাও জিজ্ঞাসা করে যে খলিলুর রহমান কি আসলে বিএনপির কোনো চর বা বিএনপির কোনো পক্ষ বা বিএনপির কোনো মানে লোক কিনা, খলিলুর রহমান কি বিএনপির পক্ষ হয়ে কি কাজ করছেন কিনা অন্তর্বর্তীকালীন সরকারে। খলিলুর রহমান যে আসলে কি খলিলুর রহমান কি বিএনপির সাথে সুসম্পর্ক তার রয়েছে কিনা, যে আমরা সামনে যেটা দেখেছি পর্দার আড়ালে হয়তো বিএনপির সাথে তার সুসম্পর্ক ছিল। এখন দর্শক আপনি কি মনে করেন, আপনি কি আসলে খলিলুর রহমান এই নিয়োগটা কি ভালো চোখে দেখেন কিনা, নাকি খলিলুর রহমান বিএনপিরও একজন ব্যক্তি বা একজন প্রতিনিধি হিসাবে ইন্টেরিয়াম গভর্নমেন্টে ছিল, এখন তার পুরস্কার সে পেয়েছে এই যে মন্ত্রিত্ব পাওয়ার মাধ্যমে। দর্শক কোনটা মনে হয়? আবার কেউ কেউ যেটা বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে ওই সমস্ত চুক্তিগুলো কিন্তু পালন করেছে, মানে চুক্তিগুলো সম্পূর্ণ করেছেন সামনের সারিতে থেকে ডক্টর খলিলুর রহমান। এখন খলিলুর রহমান এই চুক্তিগুলো বাস্তবায়ন করার মানে চুক্তিগুলা সম্পূর্ণ করার কারণে মার্কিন যে সরকারের পক্ষ থেকে কোনো একটা আবদার ছিল যে খলিলুর রহমানকেও এখানে একজন মন্ত্রী হিসাবে দিতে হবে, আর ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু নেওয়ার তাদের বাকি আছে যেটা হয়তো বিএনপির কাছ থেকে তারা নিতে পারবে না। এই জন্য তাদের একজন প্রতিনিধি অর্থাৎ যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে থাকলে তখন হয়তো বা এখানে যুক্তরাষ্ট্রের সুবিধা হবে। এখানে হয়তো প্রতিনিধি বলছি কথাটা এই কারণে অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, কথাটা এরকম কেননা খলিলুর রহমানের কিন্তু নাগরিকত্ব বিষয়ে অনেকটা ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলেন যে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে রজার রহমান নামে সেখানে অবস্থান করেন। এখন এই তার ফেসবুক যে আইডি রয়েছে সেই আইডি বিষয়গুলো কিন্তু আপনার এই বছরের মানে গেল বছরের শেষে 2025-এর শেষে কিন্তু ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এখন তিনি রজর রহমান নামে সেখানে থাকেন। এখন খলিলুর রহমান হয়তো তিনি অস্বীকার করেন তিনি সেখানে থাকেন না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না। এখন তিনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হন তাহলে তিনি এত বছর পর্যন্ত সেখানে কীভাবে থাকেন এই বিষয়টা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। তার এত সম্পদ কীভাবে সেখানে থাকে সেই প্রশ্ন রয়েছে। এখন কেউ যদি রাজনৈতিক আশ্রয়ে থাকে সেটা এত সম্পদ তার সেখানে থাকার কথা না। খলিলুর রহমানের যে সম্পদের হিসাব আমরা যতটুকু দেখতে পেয়েছি সেখানে তিনি ভালো টাকার মালিক সেই মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে একজন নাগরিককে তিনি মানে এরকম একটা চরিত্রে মিস্টার ডক্টর জেকলিন ও মিস্টার হাইড চরিত্রের মতো আর কি, তিনি দুইটা নাম ধারণ করেছেন। একটা অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি সেই খলিলুর রহমান রজর রহমান নামে বাস করেন, আবার বাংলাদেশে এসে তিনি খলিলুর রহমান নামে বাস করতেছেন, অর্থাৎ একই ব্যক্তি, হ্যাঁ, দুইটা নাম, যেমন ডক্টর জেকলিন ও মিস্টার হাইডের মতো আর কি। এখন খলিলুর রহমান এবং রজর রহমান। এখন এই খলিলুর রহমান ওরফে রজা রহমান যেটাই হোক না কেন তিনি এই যে বাংলাদেশে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা দায়িত্বে বসেছেন, আসলে এটা নিয়ে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হবে বলে আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা। কেননা বিএনপির ভিতরে কি এরকম কোনো ব্যক্তি নাই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্ব পালন করতে পারবে? অবশ্যই আছে। বিএনপির ভিতরে সিনিয়র নেতার অভাব নেই, বিএনপির ভিতরে ইয়াং নেতার অভাব নেই যারা পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাইতে পারবে। এখন সেই ব্যক্তিদেরকে বঞ্চিত করে কেন খলিলুর রহমানের মতো একজন এই যে আপনার ডাবল পরিচয়ের একজন ব্যক্তিকে বা ডাবল নাগরিকত্বের একজন ব্যক্তিকে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা জায়গায় দিতে পারলো? আবার যে খলিলুর রহমান সম্পর্কে বিএনপি এত অভিযোগ ছিল সেই খলিলুর রহমানকে কেনই তার নিতে হলো? আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এইটা নিয়ে, মানে বিএনপি যে ক্ষমতায় আসছে এটা নিয়ে 13তম মানে নির্বাচন শেষ হয়েছে। এই 13টা নির্বাচনের ভিতরে যারা
বিশেষ করে ইন্টোরিয়াম বা অন্যান্য দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু এরকম অন্য সরকারের বিশেষ করে যারা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছেন তাদের কোনো মন্ত্রী বা কোনো ব্যক্তি কিন্তু পরবর্তী সরকারের ভিতরে যায়নি। কিন্তু এবারে প্রথম বা বাংলাদেশের বা যেন একটা নজির স্থাপিত হয়ে গেল যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টোরিয়াম সরকারের কোনো ব্যক্তি যেন একটা পরবর্তী সরকারের মন্ত্রী পর্যায়ে এসে জায়গা করে নেয়, এটা দেখা গেল। আর এই সমস্ত কারণে অনেকে বলেন যে ইন্টোরিয়ামের যেই নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার চরিত্র হনন হয়েছে বলে অনেকে মনে করেন। এখন দর্শক আপনারা কি মনে করেন যে এই খলিলুর রহমানকে নেওয়ার জন্য বিএনপিকে আসলে কোনো চাপে পড়ে নিতে হয়েছে কিনা, কোনো কৌশলগত কারণে নিয়েছে কিনা, আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দর্শক। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ। আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব ফেসবুকে স্বপ্নচারী কথা আমি দেখতে পারেন।